ইসরায়েল চায় না যে এই যুদ্ধবিরতিটা টিকে থাকুক এবং আলোচনা সফল হোক। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ কিন্তু এখন চীনে আছে। চীন এবং রাশিয়া তারা কিন্তু উভয়ে টার্গেট করছে এই ইউনাইটেড আরব এমিরেটকে কিভাবে আরেকটু নরম করা, যে তুরস্কও কিন্তু ধীরে সুস্থে আস্তে ধীরে কিন্তু উপলব্ধি করছে যে ইসরায়েল তাকেও ছাড়বে না। ইরান যে মাইন স্থাপন করেছে হরমুজ প্রণালী ব্যাপী, সেই মাইনগুলো কিভাবে পরিষ্কার করা যায়, এটা একটা হস্টাইল, একটা শত্রুভাবাপন্ন একটা পরিবেশ সৃষ্টি করতে চায় এই 40টা দেশ। আমেরিকা যেটা করবে সেটা হচ্ছে একটা বিশাল আকারের মিসাইল হামলা করবে ইরানের উপর। চর্চা ডিকোডে স্বাগত। মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধ নিয়ে একটা উত্তপ্ত পরিস্থিতি এখনও চলছে। যুদ্ধবিরতির মধ্যেও আবারও যুদ্ধের শঙ্কা ক্রমে দানা বেঁধে উঠছে। পাশাপাশি কূটনৈতিক তৎপরতাও নানা ফরম্যাটে চলছে। একদিকে ইরান, অন্যদিকে আমেরিকা, ইসরায়েল, লেবানন, পাশাপাশি পাকিস্তানের নেতৃত্বে বিভিন্ন দেশ এ নিয়ে কথা বলছে। এইসবের দিকে খোঁজ রাখছিলেন ডক্টর বদরুল আলম খান। আমরা কথা বলবো তার সঙ্গে। অধ্যাপক বদরুল আলম খান সিডনি থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। অধ্যাপক খান, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আপনাকে অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ আমাকে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আর আপনাদের শ্রোতা এবং দর্শক মণ্ডলীকে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। তো এই যে আপনার পুরো বিষয়টি যে মধ্যপ্রাচ্যের এই সাময়িক যুদ্ধবিরতিতে একে ঘিরে চলছে, এর মধ্যে যে কূটনৈতিক তৎপরতা, এই কূটনৈতিক তৎপরতা আসলে কোন জায়গায়, কোন দিকে আছে? আমেরিকা কি যুদ্ধবিরতি চায় না যুদ্ধ চায়? ইসরায়েল কি চায়? নানা প্রশ্ন এখানে উঠে আসছে। ইরানের সামনে বিকল্প কি? তো এই বিষয়গুলো যদি আপনি একটু আলোকপাত করেন। না, আপনি যে বিষয়টা নিয়ে আলোচনা প্রশ্নটা করলেন, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। গুরুত্বপূর্ণ প্রশ্ন এই জন্যে যে এখন তো একটা যুদ্ধবিরতি চলছে। সেই যুদ্ধবিরতি মাঝে মধ্যে ভঙ্গ করেছে ইসরায়েল। বিশেষ করে 8 তারিখে যে বিরতিটা শুরু হলো, সেই দিনই কিন্তু সে লেবানন আক্রমণ করলো এবং লিটানি নদী, যেটা একেবারে লেবাননের দক্ষিণে, সেখানে আক্রমণ করে সেখানে তো আক্রমণই করলো, তার সাথে সাথে লেবানন বৈরুত শহরে বিভিন্ন অত্যন্ত পশ এলাকা যেটাকে আমরা বলি, সেই সব জায়গায় আক্রমণ করলো। তার মানে ইসরায়েল চায় না যে এই যুদ্ধবিরতিটা টিকে থাকুক এবং আলোচনা সফল হোক। আলোচনা সফল না করার জন্য আরেকটা ঘটনা আমরা লক্ষ্য করলাম, সেটা হচ্ছে যে ইরানের একজন থিঙ্ক ট্যাঙ্কের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, তিনি আগে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন ইরানের, এবং তিনি গতকালকে মারা গেছেন। তো তার মাধ্যমে কিন্তু পাকিস্তান এই সমঝোতা বা আলাপ আলোচনার যে সূত্রপাত হয়েছিল, এটা তার মাধ্যমে হয়েছিল। কিন্তু পাকিস্তানের মাধ্যমে এবং তার মাধ্যমে ইরানের পক্ষ থেকে তিনি যোগাযোগটা রক্ষা করছিলেন। তো তিনিও মারা গেলেন। সুতরাং ইসরায়েল যেটা চায় সেটা হচ্ছে কোনোভাবেই যেন যুদ্ধবিরতি না টেকে এবং কোনো রকমের শান্তিপূর্ণ সিদ্ধান্তে যেন না পৌঁছায় আমেরিকা তার পক্ষ হয়ে। এটাই হচ্ছে একটা প্রেক্ষাপট। এখন ইতিমধ্যে কিন্তু এই কূটনৈতিক তৎপরতা বেশ কিছু সময় ধরে চলছে। সেটা মাঝে মধ্যে গোপনে, মাঝে মধ্যে প্রকাশ্যে। কিন্তু যে তৎপরতাটা আমরা লক্ষ্য করছি সেটার মূল কেন্দ্র কিন্তু চীন এখন, এবং চীনেই ওই তৎপরতা চলছে নানা দিক থেকে, নানাভাবে, পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে, এবং সেটা নিয়ে আলোচনা করাটাই আমার মনে হয় যে আজকের দিনের জন্য প্রধান। এই চীনের পাশাপাশি আরো দুটো প্রায় পাশাপাশি আরো দুটো আলোচনা হচ্ছে। একটা আলোচনা হবে, সেটা হচ্ছে ব্রিটেন এবং ফ্রান্সের
আহ, তত্ত্বাবধানে বা তাদের উদ্যোগে, এবং সেখানে প্রায় 30 থেকে 35 বা 40টা দেশ যোগ দিবে। সেটা একটা ব্যাপার নিয়ে আমরা আলোচনা করতে পারি। এবং আরেকটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু পাকিস্তানের মাধ্যমে আরেকটা আলোচনার সূত্রপাত করতে চায়। সেটা কতটুকু সেটা কতটুকু আন্তরিক সেটা আমরা জানি না, কিন্তু আমরা তো অতীতে লক্ষ্য করে দেখেছি যে আলোচনার নামে কি ইসরায়েল কি আমেরিকা তারা তারা ইরানের বিরুদ্ধে আক্রমণ করেছে, নেতাদের মেরেছে এবং সবকিছু পণ্ড করার চেষ্টা করেছে। সুতরাং এখন বর্তমানে পাকিস্তানের সামরিক বাহিনীর প্রধান, আম, তিনি এখন ইরানে আছেন এবং সেখানে কথাবার্তা বলছেন আহ, নেতৃস্থানীয় ব্যক্তিদের সাথে। এবং এর এর কারণ হচ্ছে যে একটা পুনরায় যেন ইসলামাবাদে আরেকবার যেন এই আলোচনা, বিশেষ করে আমেরিকা এবং ইরানের সাথে এই আলোচনা যেন আবার পুনরায় শুরু হয়। এই তিনটা দিক আমরা লক্ষ্য করে দেখছি সমঝোতার দিক থেকে বা কূটনৈতিক তৎপরতার দিক থেকে। চীনে যে আলোচনাটা চলছে, চীনের সঙ্গে আলোচনাটা আসলে কোন ধরনের, বা চীন এক্ষেত্রে কি ভূমিকা রাখছে? এখন চীন যে ভূমিকাটা রাখছে সেটা কিন্তু একমাত্র চীন না, বা মানে শুধু চীন না, চীনের সাথে রাশিয়াও কিন্তু মিলে তারা একটা কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে। এবং সেটা তাদের ভাষাতে বোঝা যায় যে হ্যাঁ, তাদের ভেতরে একটা ঐক্যতান আছে, এবং তারা মিলেমিশে বা তাদের পরস্পর আলোচনার মাধ্যমে তারা একটা কাঠামো তারা দাঁড় করার চেষ্টা করছে। এটা আমরা লক্ষ্য করে দেখি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ কিন্তু এখন চীনে আছে। এই লাভরভ চীনে যাওয়ার আগে তিনি 3টে টেলিফোন কল করেছিলেন 3জন নেতাকে। সেই 3জন নেতার ভেতরে একজন হচ্ছে আব্বাস আরাচি, ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আব্বাস আরাচির সাথে দীর্ঘ আলোচনা হয় সের্গেই লাভরভের, এবং রাশিয়া এই আলোচনার একটা সামারি বা সারসংক্ষেপ তারা ছাপিয়েছে, এবং সেটা বেশ দীর্ঘ। এবং সেখানে যে বিষয়গুলো আমরা লক্ষ্য করে দেখছি সেটা হচ্ছে যে উভয়েই কিন্তু একমত হচ্ছে যে গালফ দেশগুলোর প্রত্যেকটি গালফ দেশগুলোর স্বার্থ দেখে, স্বার্থ রক্ষা করে এবং ইরানের স্বার্থ রক্ষা করে একটা আলোচনার একটা কাঠামো তৈরি করা। এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে সামরিক এই যে সংঘাত হচ্ছে আমেরিকা, ইসরায়েল এবং ইরানের মধ্যে, এর কোনো সামরিক কোনো সলিউশন বা সমাধান নেই। সুতরাং কূটনৈতিক আলোচনাটাই হচ্ছে সবচেয়ে বড় বড় উদ্যোগ হওয়া উচিত, এবং সেইভাবেই এর সমাধান করা উচিত। তৃতীয় হচ্ছে একটা যৌথ নিরাপত্তা কাঠামো নির্মাণ করা, গালফ দেশগুলোকে নিয়ে, প্রতিটা গালফ দেশগুলোকে নিয়ে, সে ক্ষুদ্র হোক বা বৃহৎ হোক, এবং সেখানে ইরানও থাকবে। আর সেই সাথে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে সেই সাথে এমন বাইরের দেশগুলোও থাকবে যারা কনস্ট্রাকটিভ বা গঠনমূলক আলোচনায় বিশ্বাসী। এই গঠনমূলক আলোচনায় বিশ্বাসী এই শব্দটা বা এই সেন্টেন্সটা তাদের আলোচনায় অন্তর্ভুক্ত করার একটা তাৎপর্য আমি দেখি এই কারণে যে গঠনমূলক কারা, এর ভেতরে কিন্তু গঠনমূলক আমেরিকা না, ইসরায়েল না, এমনকি পশ্চিমা বিশ্বের দেশগুলো যারা ইরানকে নানাভাবে অপদস্থ করার চেষ্টা করেছে, ইরানের উপরে নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে, এদেরকে নিয়ে না। এটা হবে চীন, রাশিয়া এবং গালফ দেশগুলোকে নিয়ে। এইরকম একটা আভাস কিন্তু এই সের্গেই লাভরভ এবং আব্বাস আরাচির কথোপকথন থেকে আমরা পাই। আর একটা জিনিস যেটা বলছে তারা, সেটা হচ্ছে যে এই সমাধানের বা সংকটের রুট যে সমস্যাটা, যে কারণগুলো, সেই কারণগুলো সমাধান না করা পর্যন্ত এর কোনো সমাধান হতে পারে না। এই রুট কজের ভেতরে হচ্ছে যে ইরানের উপরে অবরোধ তুলে নেওয়া, আশেপাশের গালফ দেশগুলোতে যেখানে আমেরিকার ঘাঁটি আছে সেই ঘাঁটিগুলো থেকে
ইরানকে আক্রমণ করা চলবে না, হরমুজ প্রণালী ইরানের অধীনে থাকবে, তারপরে কথায় কথায় ইরানকে আক্রমণ করা চলবে না, ইরানের যে সমস্ত সমর্থিত যে সমস্ত শক্তি আছে, যারা ফোর্সেস অফ রেজিস্ট্যান্স বলি, প্রতিরোধ শক্তি যেগুলো আছে, হিজবুল্লাহ থেকে শুরু করে লেবাননে, তারপরে ইরাকে ইসলামী অপোজিশন বা রেজিস্ট্যান্স এবং হুটি, এদের বিরুদ্ধে আক্রমণ করা চলবে না। এইরকম একটা কাঠামোর উপরে ভিত্তি করেই এই রুট কজগুলোর সমাধান না করে কখনোই এই সমস্যার সমাধান হবে না। আর সর্বশেষ দুটো হচ্ছে যে ইরানের অধিকার আছে তার ইউরেনিয়াম উৎকর্ষীকরণের যে অধিকার, সেটা ইরানকে দিতে হবে। এটা পৃথিবীর প্রত্যেকটা দেশেরই 195 বা যে কয়টাই দেশ আছে না কেন, তাদের প্রত্যেকের এটা রাইট আছে, এটা সার্বভৌম অধিকার। সুতরাং ইরানকে কেন বঞ্চিত করা হবে? ইরান তো এই উৎকর্ষীকরণ তার চিকিৎসা খাতে দরকার, তার বিদ্যুৎ শক্তি উৎপাদনের ক্ষেত্রে দরকার, নানা দিক থেকে প্রয়োজন তার, এবং এই প্রয়োজনের কারণে তাকে এই অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে একটা মানবাধিকার লঙ্ঘন, এইরকম একটা সিদ্ধান্ত এই দুইজন নিয়েছে। আর সর্বশেষ হচ্ছে যে যুদ্ধবিরতি যেটা আছে 14 দিনের, সেটা লঙ্ঘন করা যাবে না, এবং বরঞ্চ এই যুদ্ধবিরতিটাকে আরো এগিয়ে নিয়ে আরো প্রসারিত করে বা আরো বর্ধিত করে যেন আলোচনার পরিবেশ সৃষ্টি হয়। এইগুলো আলোচনা হয়েছে সের্গেই লাভরভের সাথে আব্বাস আরাচি। লাভরভ আরো আলোচনা করেছে এই ইরান চীনে যাওয়ার আগে, সেটা হচ্ছে ইউএইর, ইউনাইটেড আরব এমিরেটের পররাষ্ট্রমন্ত্রী জায়াল আল নাহিয়ানের সাথে। এবং সেখানেও একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে ইউএই কিন্তু অত্যন্ত ঘনিষ্ঠভাবে যুক্ত আছে ইসরায়েলের সাথে এবং আমেরিকার সাথে। সব গালফ দেশগুলোকে যদি আমরা ধরি, সেই হচ্ছে সবচেয়ে ইসরায়েলের সমর্থক এবং আমেরিকার সমর্থক। সেই জন্য চীন এবং রাশিয়া, তারা কিন্তু উভয়ে টার্গেট করছে এই ইউনাইটেড আরব এমিরেটকে কিভাবে আরেকটু নরম করা, কিভাবে এই গালফ পরিবারের ভেতরে নিয়ে এবং ইরানকে নিয়ে একটা যৌথ একটা কাঠামো তৈরি করা, প্রতিরক্ষা কাঠামো তৈরি করা, সেই প্রচেষ্টাটা চলছে। সবশেষে লাভরভ আলোচনা করেছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার ফিদানের সাথে, এবং সেখানেও এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। এবং একটা বিষয় সেখানে তারা ঐক্যমত হয়েছে, সেটা হচ্ছে যে এই আক্রমণের দায়ভার, এই যুদ্ধ শুরুর যে দায়ভার, সেটা হচ্ছে আমেরিকার এবং ইসরায়েলের। এটা কিন্তু তুরস্ক আগে কখনো স্বীকার করে নেয়নি। সুতরাং এটা একটা বড় কিন্তু একটা ঘটনা বলে আমি মনে করি, যে তুরস্কও কিন্তু ধীরে সুস্থে আস্তে ধীরে কিন্তু উপলব্ধি করছে যে ইসরায়েল তাকেও ছাড়বে না, বা সিরিয়াতে তুরস্কের যে অবস্থান আছে সেখানেও ইসরায়েল আঘাত হানবে আগামী দিনে। এবং সেই কারণে তুরস্ক ধীরে ধীরে উপলব্ধি করছে যে তারও একটা শক্ত ভূমিকা নেওয়া প্রয়োজন, এবং সেই কারণেই তুরস্ক এই ধরনের একটা সিদ্ধান্তে উপনীত হচ্ছে। এখন এটা তো গেল রাশিয়ার যে সমস্ত উদ্যোগগুলো, এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ইতিমধ্যে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে প্রায় 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা ব্যাপী একটা আলোচনা করেছে। তিনি শি জিনপিংয়ের সাথেও আলোচনা করবেন, চীনের প্রেসিডেন্ট। সুতরাং এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু পদক্ষেপ, কূটনৈতিক পদক্ষেপ, এবং আমরা অপেক্ষা করব এটার ফলাফল কি হয়। অন্যদিক থেকে চীনও কিন্তু বিভিন্ন গালফ দেশের সাথে কিন্তু আলাপ আলোচনা করছে। তার ভেতরে একজন হচ্ছেন, যার সাথে আলোচনা করেছে, তিনি হচ্ছেন আবুধাবির এমিরাতের প্রধান, যিনি আবুধাবির ক্রাউন প্রিন্স যাকে বলে, তার সাথে শি জিনপিং আলাপ করেছেন, এবং তিনি এখন চীনে আছেন, এবং সেখানে চীনের সাথে কাজ করতে ইচ্ছুক, এবং চীনও এই গালফ দেশগুলোকে নিয়ে একটা ঐক্যবদ্ধ একটা ফ্রন্ট করে সেখানে নিরাপত্তা ব্যবস্থার একটা কাঠামো দাঁড় করানোর ব্যাপারে
ওখানে সেও মত প্রকাশ করেছে, তার মানে আবুধাবির ক্রাউন প্রিন্সও মত প্রকাশ করেছে। সুতরাং এইভাবে চীন এবং রাশিয়া একটা খুব কোঅর্ডিনেটেড ওয়েতে, খুব একটা সমঝোতার মধ্য দিয়ে তারা এমন একটা প্রসেস বিল্ড আপ করার চেষ্টা করছে, যে প্রসেসের মাধ্যমে হয়তো একটা যৌথ নিরাপত্তা ব্যবস্থার একটা কাঠামো দাঁড় করানো সম্ভব হবে। অন্যদিকে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ইরান এবং 30টি দেশের নিয়েও একটু আলোচনা করতে পারি। এটা কি আলোচনা আমরা করব এখনই? অবশ্যই আমরা এ বিষয়ে আমাদের কথা বলতে পারি। তবে তার আগে আমি একটি বিষয় জানতে চাই, যেটা আপনি বলছিলেন যে ইংল্যান্ড এবং ফ্রান্সের বিষয়টা। ইংল্যান্ড না তো আপনার যুক্তরাজ্য এবং ফ্রান্স, এরা যে 40টি দেশকে নিয়ে একটা আলোচনার উদ্যোগ নিয়েছে যে কিভাবে হরমুজকে খোলা যায়, সেক্ষেত্রে তারা কিন্তু যুক্তরাষ্ট্রকে একেবারেই বাদ দিয়ে দিয়েছে এবং যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান এরা কেউই থাকবে না। বাকি 40টি দেশ যারা মূলত ক্ষতিগ্রস্ত এবং অন্যান্য আরও কিছু দেশকে নিয়ে তারা বসতে চায়। তো এক্ষেত্রে কি ইইউর সঙ্গে বা পশ্চিম ইউরোপের সঙ্গে আমেরিকার দূরত্ব কি আরো বাড়ছে? এই 40টা দেশের কথা যেটা আমরা শুনতে পেলাম, তাদের এবং মূল উদ্যোগটা নিয়েছে কিন্তু ব্রিটেন এবং ফ্রান্স। এই দুটো দেশ উদ্যোগ নিয়ে এরকম 40টি দেশকে নিয়ে তারা একটা আলোচনা করতে চায়, এবং এই আলোচনাটা আমার মনে হয় কালকে কি পরশু শুরু হবে। এখন এই যে উদ্যোগটা নেওয়া হলো, আমরা তো জানি যে এটা এই উদ্যোগের পেছনে পশ্চিমা বিশ্বের দেশগুলোই কিন্তু জড়িত, এবং এই পশ্চিমা বিশ্ব কিন্তু ইরানকে খুব একটা যে ভালো চোখে দেখে তা না, বরঞ্চ তারা একটা জেসিপিও, সেটা যেটাকে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন, যেটা ইউরেনিয়াম সংক্রান্ত এবং ইউরেনিয়াম উৎকর্ষীকরণ সংক্রান্ত একটা চুক্তি হয়েছিল 2015 সালে। তাতে কিন্তু ফ্রান্স এবং ব্রিটেন কিন্তু আমেরিকা এবং ইরানের সাথে যুক্ত ছিল। অর্থাৎ এই দুটো দেশ, ব্রিটেন এবং ফ্রান্স, তারা ওই জেসিপিওতে অংশগ্রহণ করে তারা সিদ্ধান্ত নিয়েছিল যে ইরানের উপরে যে সমস্ত নিষেধাজ্ঞা অর্থনৈতিক বিশেষ করে জারি আছে, সেই নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়া হবে জেসিপিও সাইন করার পরে। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে যে ইরান এই জেসিপিও সাইন করে আমেরিকা, বারাক ওবামার অধীনে যে সরকার ছিল তারা সাইন করে, ব্রিটেন সাইন করে এবং ফ্রান্স স্বাক্ষর করে। এইভাবে এই জেসিপিওটা কার্যকরী হয়। কিন্তু দুঃখের বিষয় হলো যে ব্রিটেন এবং ইংল্যান্ড যতই বলুক না কেন যে আমরা নিষেধাজ্ঞা তুলে নিব ইরানের উপর থেকে, সেই নিষেধাজ্ঞার কিছুই তারা তুলে নেয়নি, এমনকি আমেরিকাও। সুতরাং তাদের যে একটা সৎ উদ্দেশ্য আছে সেটা আমি মনে করি না, এবং সেটা আমরা লক্ষ্য করে দেখি তারা কি আলোচনা করতে চায়। সেই আলোচনার ভেতরে 4টা পয়েন্ট আছে। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে হরমুজ প্রণালী কিভাবে খুলে দেওয়া যায় তার কিছু শর্ত নিয়ে আলোচনা করা, এবং সেই শর্তের ভেতরে একটা বা কাজের ভেতরে একটা হচ্ছে যে ইরান যে মাইন স্থাপন করেছে হরমুজ প্রণালী ব্যাপী, সেই মাইনগুলো কিভাবে পরিষ্কার করা যায় সেটার একটা ব্যবস্থা নেওয়া। এবং তারা এখনো পর্যন্ত বলেনি যে এটা কি শান্তিপূর্ণ উপায়ে তারা পরিষ্কার করবে, নাকি তারা যুদ্ধজাহাজ পাঠিয়ে এই মাইনগুলো পরিষ্কার করে হরমুজ প্রণালীকে উন্মুক্ত করবে। এটা হচ্ছে একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে যে তারা বলছে যে তেলবাহী যে সমস্ত জাহাজ চলাচল করে এই হরমুজ প্রণালী দিয়ে, সেগুলো নির্বিঘ্নভাবে চলাচলের সুযোগ সৃষ্টি করার জন্য প্রয়োজনে তারা তারা নৌবাহিনীর ব্যবহার করে এসকর্ট করে তাদেরকে হরমুজ প্রণালী অতিক্রম করে পারস্য উপসাগরে পৌঁছে দেওয়ার একটা ব্যবস্থার কথা তারা চিন্তা করছে। তৃতীয় হচ্ছে তারা নৌ চলাচলের স্বাধীনতা বা ফ্রি নৌ চলাচল যে নিশ্চিত করা, সেটা কিভাবে করা যায় তার একটা ফ্রেমওয়ার্ক তারা দাঁড় করাতে চায়। আর চতুর্থ হচ্ছে যে তারা ইরানকে দায়ী করছে এই হরমুজ প্রণালী বন্ধ করার জন্য, এবং সেই
এবং ইরান যেন এই হরমুজ প্রণালীর উপরে অবরোধ তুলে নেয় যেন, এবং এখানে কিন্তু আমেরিকার যে অবরোধ তারা আমেরিকা ইতিমধ্যে শুরু করে দিয়েছে, অবরোধের সবকিছু যেটা করা প্রয়োজন, সেখানে কিন্তু কোনো সমালোচনা নেই। শুধু ইরানকে টার্গেট করে তারা বলছে যে ইরানই হরমুজ প্রণালী বন্ধ রেখেছে বা অবরোধ করে রেখেছে, সুতরাং প্রয়োজন হলে ইরানের উপরে অর্থনৈতিক স্যাংশন বা নিষেধাজ্ঞা জারি করার চিন্তাভাবনা বা চিন্তাভাবনা করা আলাপ আলোচনার মাধ্যমে। সুতরাং এখানেও কিন্তু তারা ইরানকে টার্গেট করছে এবং ইরানকেই দোষী করছে এই হরমুজ প্রণালী বন্ধ হওয়ার কারণে। ইরান যে বন্ধ করেনি, ইরান এটা তো খোলাই ছিল, কিন্তু মানে এটা বন্ধ হলো এই কারণে যে আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে মিলে একটা আলাপ আলোচনার সময়ে তারা ইরানকে আক্রমণ করব এবং বিধ্বংসী একটা আক্রমণ করলো এবং দীর্ঘ সময় ধরে ইরানের প্রায় 40 দিন ধরে আক্রমণ করে ইরানের অবকাঠামোকে ধ্বংস করে দিল। সে ব্যাপারে কোনো উচ্চবাচ্য এদের নেই এই 30 দেশের। তারা শুধুমাত্র কনসার্ন বা উদ্বিগ্ন আছে কিভাবে হরমুজ প্রণালী ইরান খুলে দেওয়া যায় এবং প্রয়োজন হলে ইরানের উপরে নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা যায়। সুতরাং এটা একটা হস্টাইল, একটা শত্রুভাবাপন্ন একটা পরিবেশ সৃষ্টি করতে চায় এই 40টা দেশ। এই 40টা দেশে কারা থাকবে জানি না, কিন্তু অস্ট্রেলিয়া থাকবে, নিউজিল্যান্ড থাকবে বলেছে, এবং পশ্চিম ইউরোপ এবং পূর্ব ইউরোপের সম্ভবত নেটোর যে সমস্ত দেশগুলো আছে তারা সেখানে অংশগ্রহণ করবে। আর শেষ যেটা প্রচেষ্টা হচ্ছে ইরানে, মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান এবং পাকিস্তানকে ঘিরে, সেটা হচ্ছে যে পাকিস্তানের সেনাপ্রধান তিনি সেখানে গেছেন এবং সেখানে আব্বাস আরাচির সাথে দীর্ঘ আলোচনা হয়েছে এবং এখনো সম্ভবত তিনি সেখানে অবস্থান করছেন। সুতরাং এর মূল উদ্দেশ্য হচ্ছে আমেরিকা পাকিস্তানকে পাঠিয়েছে নেগোশিয়েট করার জন্য এবং পুনরায় যেন এই আলাপ আলোচনা ইসলামাবাদে যেন আলাপ আলোচনাটা শুরু হয় সেই ব্যাপারে উদ্যোগ নেওয়া পাকিস্তানের এই সেনাপ্রধানের এই সফরের মূল উদ্দেশ্য। ইরান বলে দিয়েছে যে হ্যাঁ, অবশ্যই আমরা এই আলোচনায় অংশগ্রহণ করব যদি আলোচনাটা হয়, কিন্তু ইতিমধ্যে কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলছেন, সেটা নিয়ে পরে আমরা আলোচনা করতে পারি আরো বিস্তারিতভাবে। তিনি বলছেন যে হ্যাঁ, যুদ্ধ প্রায় শেষের পথে, আমরা গুটিয়ে নিতে চাই। আবার বলছে যে এখনো আমরা শেষ করিনি, ইরানের সাথে আমাদের যে দেওয়া নেওয়ার পালা, অর্থাৎ সামরিক যে সমস্ত অভিযান চালানোর কথা সেগুলো এখনো তার সমাপ্তি ঘটেনি, এবং তার অর্থই হচ্ছে যে আমেরিকা আরো চালিয়ে যাবে, কিন্তু সেটা নিয়ে আমি একটু পরে আরো একটা আলাদাভাবে আলোচনা যদি সম্ভব হয় তাহলে আমি করতে পারি। সুতরাং আমরা লক্ষ্য করে দেখছি যে এই কূটনৈতিক তৎপরতার ভেতরে একদিকে রয়েছে চীন এবং রাশিয়া, এবং তারা সত্যিকার অর্থে একটা কনস্ট্রাকটিভ আলোচনা করতে চায়, একটা যৌথ বহুমুখী একটা নিরাপত্তা কাঠামো গড়ে তুলতে চায়, এবং আরো যে সমস্তগুলো আলোচনা করলাম আমি একটু আগে সেগুলোর উপরে ভিত্তি করে এই যৌথ কাঠামোটা তারা প্রতিষ্ঠা করতে চায়। আরেকটা দিক হচ্ছে যে 40টা দেশ নিয়ে একটা কূটনৈতিক আলোচনার চেষ্টা হচ্ছে, তারও চরিত্রটা বিশ্লেষণ করা হলো। আর তৃতীয় হচ্ছে, সবশেষটা হচ্ছে যে পাকিস্তানকে কেন্দ্র করে পাকিস্তানে ইসলামাবাদে আবার যেন পুনরায় আলোচনাটা শুরু হয় সেই দিকটা নিয়ে তারা ভাবছে এবং আলোচনা করছে ইরানে। একটা বিষয় শোনা যাচ্ছে যে এই যুদ্ধবিরতি যেটা 2 সপ্তাহের জন্য কার্যকর আছে সেটিকে বাড়িয়ে 35 থেকে 40 দিন করা, এবং এরকম একটা তৎপরতার কথাও কিছু শোনা যাচ্ছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে সামনের দিনগুলোতে আমরা আসলে কি দেখতে পাবো বলে ধারণা করা যায়? আচ্ছা, এখন সামনের দিকগুলো যে কি সেটা এখনো সুস্পষ্ট না এই কারণে যে আমেরিকার পক্ষ থেকে কিন্তু নানাভাবে নানা সময়ে বিভিন্ন মতামত আসছে যেগুলো স্ববিরোধী, সেখানে কোনো কনসিস্টেন্সি নেই, এবং জেডি ভ্যান্স তার ভাইস প্রেসিডেন্ট এক কথা বলছে, প্রেসিডেন্ট এক কথা বলছে, মার্কো রুবিও তো একেবারে নিশ্চুপ, অথচ তিনিই হচ্ছেন
সেক্রেটারি অফ স্টেট বা পররাষ্ট্রমন্ত্রী, আর অন্যদিকে আরো যারা আছে তাদের ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে তারাও নানাভাবে নানা কথা বলছেন, যার ভেতরে কোনো সংযোগ নেই বা কোনো একটা কোহেরেন্ট একটা পজিশন নিয়ে, অবস্থান নিয়ে যে তারা একটা কাঠামো দাঁড় করিয়ে বলবে যে হ্যাঁ আসো আমরা এইভাবে আলোচনা করতে চাই, সেটাও আমরা শুনতে পাচ্ছি না। সুতরাং আগামী দিনে কি হতে যাচ্ছে সেটা খুব ডিফিকাল্ট। আর একটা হচ্ছে যে মোসাদের যিনি প্রধান, তিনি এখনো পর্যন্ত বলে যাচ্ছেন যে আমরা ইরানে রেজিম চেঞ্জ করতে চাই, এবং রেজিম চেঞ্জ না করা পর্যন্ত ইসরায়েলের সাথে ইরানের যে সম্পর্ক, তিক্ত সম্পর্ক, সেটা সেটার কোনো সমাধান হবে না। ইরানে যদি এমন একটা রেজিম বসানো যায় যে রেজিম ইসরায়েলের প্রতি বন্ধু ভাবাপন্ন এবং আমেরিকার প্রতি বন্ধু ভাবাপন্ন, এইরকম একটা রেজিম না হওয়া ওখানে স্থাপন না করা পর্যন্ত এই শান্তি আলোচনা বা শান্তি কখনো ফিরে আসবে না, এই রকমের একটা কথা তারা বলছে। সুতরাং ইসরায়েলের পক্ষ থেকেও কিন্তু একটা নেতিবাচক, এবং সেটা আমরা দেখে এসেছি সবসময় তারা একটা নেতিবাচক ভূমিকা পালন করে এসছে এই যুদ্ধের ভেতরে। তারাই যুদ্ধ শুরু করেছে, তারা যুদ্ধকে টিকিয়ে রাখতে চায়। তারা লেবাননে সাংঘাতিক রকমের আক্রমণ করলো, যেখানে 300 থেকে 400 10 মিনিটের ভেতরে মারা গেল। 10 মিনিটের ভেতরে প্রায় 200 বার হামলা করেছে, এবং 58টা প্লেন সেই অভিযানে অংশগ্রহণ করেছে। সুতরাং এর থেকে আর বর্বর কোনো পদক্ষেপ কিছু হতে পারে কিনা বা অভিযান হতে পারে কিনা আমি জানি না। এখন ব্রিটেনের বিভিন্ন বিশেষজ্ঞ বা বিশ্লেষকরা তারা কিন্তু একটা কথা বলছে যে এই যুদ্ধবিরতিটা শেষ হওয়ার পরপরই আমেরিকা যেটা করবে সেটা হচ্ছে একটা বিশাল আকারের মিসাইল হামলা করবে ইরানের উপরে, এবং সেই হামলাটাই অবকাঠামো, রেল লাইন থেকে শুরু করে ব্রিজ, বিদ্যুৎ উপস্থাপন, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, এগুলো পুনরায় আক্রান্ত হতে পারে। এবং এই আক্রমণের তীব্রতা এমন হবে যে অনেক কিছুই ধ্বংস হবে, এবং তারপরে ডোনাল্ড ট্রাম্প বলবেন যে হ্যাঁ আমি এখন আমার সব যে লক্ষ্যগুলো ছিল সেই লক্ষ্যগুলোর সবগুলোকেই আমি বাস্তবায়ন করতে পেরেছি এবং করতে পেরেছি, সুতরাং এখন আমি এই যুদ্ধ থেকে উইথড্র করলাম বা সরে আসলাম, যুদ্ধ শেষ। এইভাবে সে একটা বিবৃতি দিয়ে সেখান থেকে এই যুদ্ধ থেকে চলে আসতে পারে, উইথড্র করতে পারে। কিন্তু এখানে বেশ কিছু প্রশ্ন থেকে যায়। সেই প্রশ্নগুলো হচ্ছে তাহলে তো কোনোটারই কিছু সমাধান হলো না। না হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যাপারে, না সমাধান হলো না লেবাননে বিশেষ করে হেজবুল্লাহকে কেন্দ্র করে, এবং সেখানে লেবাননের একটা অঞ্চল, দক্ষিণ অঞ্চলকে দখল করে নেওয়ার যে পায়তারা তারা করছে এবং সেখানে সেটেলমেন্ট করা, সেটারও কোনো সমাধান হচ্ছে না। তারপরে ইরানের ইউরেনিয়াম নিয়েও কোনো সমাধান হচ্ছে না। অবশ্যই এটা বলতে পারে ডোনাল্ড ট্রাম্প যে ইউরেনিয়ামের সমস্ত প্রতিষ্ঠানগুলো বা কেন্দ্রগুলো যেখানে ইউরেনিয়াম এনরিচ করা হয় বা উৎকর্ষীকরণ করা হয় সেগুলো আমরা ধ্বংস করে দিয়েছি, সুতরাং আমাদের আর সেখানে করার কিছু নাই। আর রেজিম চেঞ্জের ব্যাপারে তারা বলতে পারে যে হ্যাঁ নতুন একটা রেজিম এখানে এসছে। অর্থাৎ সবকিছু কিন্তু এখনো পর্যন্ত হাওয়ায় ভাসমান মতোই বলে মনে হচ্ছে। আর কিন্তু সবশেষে আমার যেটা মনে হচ্ছে যে আমেরিকা কিন্তু তার কোনো লক্ষ্যই কিন্তু বাস্তবায়ন করতে পারে নাই। প্রথমত রেজিম চেঞ্জ করতে পারে নাই, দ্বিতীয়ত হরমুজ প্রণালী যেটা খোলা ছিল যুদ্ধের আগে, সেখানে ইরান সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এমন একটা অবস্থার সৃষ্টি করেছে যে সারা বিশ্বের অর্থনীতি আজকে সাফার করছে, ভুক্তভোগী হচ্ছে সেই সব গরিব দেশ, বিশেষ করে এশিয়া, দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া, তারপরে মধ্যপ্রাচ্যের নানা দেশ, এরা সবাই এই হরমুজ প্রণালী বন্ধের কারণে ভুক্তভোগী। তৃতীয় হচ্ছে যে ইরানের অধিকার আছে এই ইউরেনিয়াম উৎকর্ষীকরণ করা, এবং সেটারও কোনো সমাধান হচ্ছে না। সব মিলিয়ে আমেরিকা যেটা চেয়েছিল
তার কোনোটাই কিন্তু সেই লক্ষ্য বাস্তবায়ন হয়নি। ইসরায়েলও কিন্তু তার লক্ষ্য বাস্তবায়ন করতে পারেনি, বরঞ্চ এই যুদ্ধের মাধ্যমে সে বড় একটা আঘাত পেয়েছে। তারও ইনফ্রাস্ট্রাকচার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং যেহেতু সমস্ত সমস্যাগুলো জিয়ে আছে এবং ডোনাল্ড ট্রাম্প যদি ওই রকম একটা বোমা বর্ষণ করে, তীব্র আকারে বোমা বর্ষণ করে যুদ্ধ থেকে উইথড্র করে চলে আসেন, তারপরেও কিন্তু যেহেতু সমস্ত সমস্যাগুলো, প্রতিটা সমস্যাগুলোই থেকে যাচ্ছে, সেহেতু যুদ্ধ আবার পুনরায় হয়তো কিছুদিনের ভেতরে আবার শুরু হবে। এর আরেকটা লক্ষণীয় দিক হচ্ছে যে আমেরিকা কিন্তু এই যুদ্ধবিরতির মধ্যেই কিন্তু সে তার সেনা সেনা উপস্থিতি, বিশেষ করে গালফ দেশগুলোতে, সেটা কিন্তু বাড়িয়েই চলছে। এবং এখন যেটা সবাই বলছেন যে সেই বৃদ্ধিটা এমন পর্যায়ে যাচ্ছে যে সেটা চূড়ান্ত রূপ নিবে যখন এই 14 দিনের যুদ্ধবিরতিটা শেষ হবে, এবং সেটা শেষ হবে 22 কি 23 তারিখের দিকে, এই এপ্রিল মাসে। সুতরাং এই সৈন্য সংখ্যা বৃদ্ধি করা, নৌবাহিনীকে বৃদ্ধি করা, নৌবহরকে বৃদ্ধি করা, এর পেছনে আলামতটা কি, তাই না? আমি যদি শান্তি চাই, আমি যদি একটা শান্তিপূর্ণ সমাধানের দিকে এগিয়ে যেতে চাই, তাহলে তো এখানে তার কিছুটা নিয়ন্ত্রণে রাখা উচিত ছিল তার এই যে অভিলাষ, যে যুদ্ধ করার যে তার অভিলাষ, সেখানে একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এবং ইঙ্গিত দেওয়া যে না, আমরা আসলেই সৎভাবে একটা শান্তিপূর্ণ সমাধানের দিকে যেতে চাই, সেরকম। আরেকটা দিক এখানে লক্ষণীয়, সেটা হচ্ছে যে এটা এখন নিশ্চিত যে সৌদি আরব কিন্তু তার অবস্থান থেকে কিছুটা পিছিয়ে এসছে। সৌদি আরবের আগের অবস্থান ছিল যে এই জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে শুরু করে যুদ্ধ শুরু হওয়ার আগ পর্যন্ত সে কিন্তু আমেরিকাকে এবং ইসরায়েলকে উস্কিয়েছে যে যেন ওই দুই দেশ যেন ইরানকে আক্রমণ করে। এটা এখন প্রতিষ্ঠিত সত্য বলেই সবাই ধরে নিচ্ছে। এখন কিন্তু এই সৌদি আরব তার টোন চেঞ্জ করে, তার কণ্ঠ একটু মানে পরিবর্তন করে সে এখন বলছে যে না, আমেরিকার উচিত এবং ইসরায়েলের উচিত একটা শান্তিপূর্ণ সমাধানের দিকে যাওয়া। এই পরিবর্তনটা কেন এলো? এই পরিবর্তনটা এলো এই কারণে যে সৌদি আরব বুঝতে পারছে যে যদি আমেরিকা আবার পুনরায় আক্রমণ করে, তাহলে এবং লেবাননে যদি ইসরায়েল তার আক্রমণ চালিয়ে যায় এবং হত্যাযজ্ঞ কন্টিনিউ করে, তাহলে কিন্তু হুতিরা কিন্তু এবার নিঃসন্দেহে এই যুদ্ধে নেমে পড়বে আরো সক্রিয়ভাবে। এবং এবং হুতিদের যে ট্রাম্প কার্ড, যেটা বাবাল মারদান বলে যে জায়গাটা, যে চোখ পয়েন্টটা, সেখানে তারা অবরোধ যদি বসায়, তাহলে কিন্তু সুয়েজ খাল দিয়ে যে সমস্ত তেল, সৌদি আরবের তেল যাচ্ছিল, সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। সুতরাং এইরকম একটা পরিস্থিতির ভেতরে আমরা আছি, এবং এই পরিস্থিতিটা অত্যন্ত অশান্ত। একদিকে মনে হচ্ছে শান্ত, অন্য দিক থেকে অশান্ত। ইরানকে এখনো পর্যন্ত আমেরিকা বা ইসরায়েল আক্রমণ করেনি, কিন্তু 22-23 তারিখের দিকে যখন যুদ্ধবিরতি শেষ হবে এবং কোনো শান্তিপূর্ণ আলোচনা যদি সফল না হয়, তাহলে যে কি হবে, ওই সিনারিওতেও আমরা যেতে চাচ্ছি না যে আমেরিকা 2-3 দিন ধরে ক্ষেপণাস্ত্র হামলা করে ইরানকে একেবারে বিধ্বস্ত করে দিয়ে বলল যে এখন যুদ্ধ শেষ হয়ে গেছে, আমি আমার সব কিছু পেয়েছি, আমার সব লক্ষ্য বাস্তবায়ন হচ্ছে, সুতরাং আমি এখন এই যুদ্ধ থেকে আমি সরে দাঁড়াচ্ছি। এইরকম পরিবেশও আমরা চাই না। আমরা চাই সত্যিকার অর্থে একটা কূটনৈতিক তৎপরতার মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে একটা জায়গায় পৌঁছানো, যেখানে একটা স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে এবং সেখানে প্রতিটা গালফ দেশগুলো অন্তর্ভুক্ত থাকবে, তাদের অংশগ্রহণ থাকবে, এবং যারা কনস্ট্রাকটিভ ওয়েতে এই সমস্যার সমাধান চায়, বিশেষ করে রাশিয়া এবং চীন, তারা যেন এটাতে ইনভলভ করে একটা বিকল্প একটা প্রতিরক্ষা ব্যবস্থা যেন গড়ে তোলে। সেখানে আমেরিকা ইসরায়েল থাকবে না বা পশ্চিমা বিশ্বের দেশগুলো থাকবে না। অর্থাৎ আমরা লক্ষ্য করে দেখছি যে ব্রিক্স দেশগুলোর যে দুটো দেশ প্রধান, রাশিয়া এবং চীন,
তারা কিন্তু একটা অল্টারনেটিভ একটা কাঠামো সেখানে দাঁড় করাতে যাচ্ছে এবং সেখানে তারা আমেরিকাকেও ইনভলভ করতে চাচ্ছে না, ইসরায়েলকে তো নাই, সেই সাথে পশ্চিমা বিশ্বকেও নিতে যাচ্ছে না। কারণ এরা প্রত্যেকেই যেকোনো আ আ আঞ্চলিক যে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম স সম্ভাবনাটা তারা সেটাকে বিনষ্ট করবে, সেখানে আঘাত করবে এবং নানা কূটনৈতিক তৎপরতার মাধ্যমে এই সবকিছু বানচাল করে দিবে। সুতরাং আ চীন এবং রাশিয়া আলাদাভাবে আলোচনা নেগোশিয়েট করছে এই গালফ দেশগুলোর ভেতরে, বিশেষ করে ইউনাইটেড আরব এমিরেট এবং সৌদি আরবের সাথে। আর বাকি যে সমস্ত দেশগুলো আছে বাহরাইন, কাতার, ওমান আ আ এবং আম এবং আম কুয়েত, আ এরা আ এদেরকে অনুসরণ করবে যদি এইরকম একটা কাঠামোর চিন্তাভাবনা একটা চূড়ান্ত পর্যায়ে যায়। সুতরাং সেই রকম একটা অবস্থার ভেতরে আমরা আছি। দেখা যাক সামনের দিনগুলো কি হয়। তবে আমি আশা করব যে একটা শান্তিপূর্ণ পরিবেশেই এর সমাধান হোক। যদিও আমি জানি যে যেহেতু কোনো লক্ষ্যই বা লক্ষ্যগুলোই বাস্তবায়ন করা সম্ভব হয়নি এবং প্রত্যেকটা আ উত্তপ্ত আ আ যে অবস্থানগুলো ছিল এই ক্রাইসিসটাকে কেন্দ্র করে সেগুলো এখনো টিকে আছে। সুতরাং যুদ্ধের সম্ভাবনাই বেশি। শান্তি আলোচনা কতটুকু এগুবে সে ব্যাপারে আমি সন্দিহান। ধন্যবাদ অধ্যাপক খান চর্চাকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, চর্চা ডিকোডে এখন এ পর্যন্তই। দেখা হবে পরের পর্বে।